হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ম্যাথ সোসাইটি। আমি চিন্টু স্যার। আজ তোমাদের যেটা নিয়ে আলোচনা করব 9 নম্বর কোশ্চেন পেপার আজকে আলোচনা হবে। 1 থেকে 8 পর্যন্ত আমি আগে পুরো সম্পূর্ণ সমাধান দিয়ে দিচ্ছি, যেখানে তোমরা পার্ট 1 এবং পার্ট 2 এর মধ্যে পুরোটা সমাধান পেয়েছো। যাদের অসুবিধা হয় তাদের জন্য আমি সমাধানের ক্ষেত্রে বলে দিয়েছি, আমার মোবাইল নাম্বার ভিডিও শেষে আমি আবার দিয়ে দেবো। তোমাদের যা যা অসুবিধা সেগুলো নিয়ে আলোচনা করব এবং তোমাদের নিয়ে একটা ব্যাচ রেডি করব বলছি। যারা যারা ইচ্ছুক থাকবে তারা আমাকে মেসেজ করে রাখবে, আমি যখন শুরু করব তখন তোমাদেরকে জানিয়ে দেবো। চলো একদম ক্লাসটা শুরু করি, একদম কথা বাড়াচ্ছি না। চলো একের দাগের একের থেকে আজকে শুরু করব। আজকে যেহেতু পার্ট 1, তাহলে এখানে যেখানে মানে পাবে 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ এবং 4-এর দাগ। পার্ট 2 এর মধ্যে বাকি পোর্শনটা তোমরা সমাধান পাবে। চলো একদম দারুণ ভাবে বুঝবে, কোনো জায়গা যেমন অসুবিধা না থাকে। কি বলেছে দেখা যাক। 5 বছরের আসল এবং 5 বছর আসল এবং সরল সুদের অনুপাত। ঠিক আছে, তাহলে মনে ধরে নাও যে মনে করি আসল যেটা ধরবো, মনে করি আসল হচ্ছে আমাদের 10x টাকা, আর সুদ যেটা বলে দিচ্ছে, সুদের অনুপাত বলেছে 10:3, মানে আমি ধরে নিচ্ছি 3x টাকা। আর সময় যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 5 বছর। এই গল্প দেওয়া আছে সুদের হার কত। তাহলে সুদের হারের আমাদের সূত্র জানি, সুদের হার আর সমান আমাদের যেটা জানি 100 ইন্টু সুদ। সুদের মান কত? 3x বাই পিটি। পি এর ভ্যালু কত? 10x ইন্টু টি এর ভ্যালু কত? 5। x এ কেটে গেল, একটা জিরো কেটে গেল, 5 2 10, তার মানে আলটিমেট বেরিয়ে গেল কত? 6%। অপশন সি কাটাপ্পা হয়ে যাবে সঠিক অ্যান্সার আমাদের, যেটা চলে এলো অপশন সি। একদম সোজা কোশ্চেন। চলো দুইয়েরটাই চলে যায়। ইকুয়েশনটা কি দিয়ে আছে? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু bx স্কয়ার প্লাস cx প্লাস a। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য করলে। আচ্ছা, এই সমীকরণটাকে একটু বুঝে গেছে। চলো এটাকে এদিকে নিয়ে আসি, তার মানে আলটিমেট a মাইনাস বি চলে আসবে এক্স স্কয়ার, প্লাস এটাকে এদিকে নিয়ে আসি, যেটা হচ্ছে b মাইনাস সি থাকবে x প্লাস অফ c মাইনাস a ইকুয়াল টু 0। যদি কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় অনন্য হয় পরস্পর, তখন যেটা হয় সেটা হচ্ছে c সমান a। সমীকরণটির বীজদ্বয় পরস্পর অনন্য হলে যেটা হয় সেটা হচ্ছে c সমান a। c এর ভ্যালু কোনটা? এটা সমান এটা, তার মানে আলটিমেট c প্লাস a, c প্লাস a বলছি, সরি, c মাইনাস a সমান আমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে a মাইনাস b হয়ে যাবে। চলো এটাকে এদিকে নিয়ে আসো, তাহলে c প্লাস b সমান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে কত? 2a আসবে। c প্লাস b সমান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 2a, তার মানে 2a সমান b প্লাস c আছে। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার আমাদের। সি হয়ে গেল, কাট আপ হয়ে গেল রাইট অ্যান্সার। দেখো এখান থেকে না তোমাদের প্রতিটা জায়গা ভালো করে করতে হবে, যে বীজদ্বয় একটা বীজ অবশ্যই 0 হবে, তখন সি সমান 0 হলে হয়। একটা বীজ অতি অবশ্যই 0 হবে, কখনোই সি সমান 0 হলে। বীজদ্বয় পরস্পর অনন্য হলে কি হবে? আমাদের হচ্ছে এ সমান সি হবে। বীজদ্বয় সমান বিপরীত চিহ্ন, সব জায়গাগুলো তোমরা রেডি করবে। আচ্ছা একটু বলেই দিই, যদি মনে করো ইকুয়েশনটা কি আছে, এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই যে দ্বিঘাত সমীকরণটা, এর যদি আমাদের বীজদ্বয় সমান এবং বিপরীত চিহ্ন যুক্ত হয় তখন কি হবে? সমান এবং বিপরীত চিহ্ন যুক্ত মানে কি? একটা বীজ আলফা হলে একটা বীজ মাইনাস আলফা হবে, তার মানে আলটিমেট এই দুটোর মধ্যে যদি যোগ করি আলফা মাইনাস আলফা সমান মাইনাস বি বাই এ, তাহলে আলটিমেট বি ইকুয়াল টু আলটিমেট আসবে কত? 0। তাহলে বি ইকুয়াল টু 0 হলে কি হয়? বীজদ্বয় সমান এবং বিপরীত চিহ্ন যুক্ত হয়, এটাও খেয়াল রাখতে হবে। তাহলে কেন শুধু শুধু বড় বড় ক্যালকুলেশন করবো, আমরা এই ছোট ছোট জায়গাগুলো মনে রাখার চেষ্টা করব। বীজদ্বয় সমান এবং বিপরীত চিহ্ন যুক্ত হলে কি হয়? বি সমান আমাদের 0 হয়। সি সমান 0 কখন হয়? যদি আমাদের একটা বীজ অতি অবশ্যই যদি বলে 0 হয়। এই জায়গাগুলো মনে রাখবে। চলো আমাদের 2 এর দাগটা হয়ে গেল, এবার যেটা চলবো সেটা হচ্ছে 3 এর দাগটা। চলো 3 এর দাগটা দেখো কি বলেছে। চলো 3 এর দাগটা কি বলেছে দেখি। 1 এর দাগে 3 এরটা আমরা করছি। প্রদত্ত চিত্র, আচ্ছা একটা ছবি দেওয়া আছে, একটা মনে করো বৃত্ত দেওয়া আছে, প্রদত্ত চিত্র এরকম করে ছবিটা দেওয়া আছে, এটা যুক্ত করে দেওয়া আছে, পি দেওয়া আছে, কিউ দেওয়া আছে, আর দেওয়া আছে, আর ও দেওয়া আছে। ঠিক আছে, মেনে নিলাম। পিও কিউব 140। আচ্ছা ঠিক আছে, পিও কিউব এই পোর্শনটা দেওয়া আছে কত? 140। আচ্ছা আর কি দেওয়া আছে? পিও আর 80। আচ্ছা এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 80। কার ভ্যালু চেয়েছে? কিউপিআর এই অ্যাঙ্গেলটা চেয়েছে। তাহলে আলটিমেট এখান থেকে তুমি
কিউ আর এর মান আগে বার করলাম, এই যে কিউ আর এর ভ্যালুটা বার করলে তার অর্ধেক আমরা এটা করলাম। তাহলে কিউ আর এর ভ্যালু কত? 360 মাইনাস 140 প্লাস 80, তাহলে 360 মাইনাস 0 8 4 12 2 হাতে থাকে 220, তার মানে আলটিমেট আসবে কত? 140। তাহলে এই কিউ আর যদি 140 হয়, অতএব কিউ পি আর যেটা বেরাবে সেটা হচ্ছে অর্ধেক বেরাবে, তার মানে আমাদের যেটা বেরাবে সেটা হচ্ছে 70 ডিগ্রি বেরাবে। আর 70 ডিগ্রি আমাদের অপশন যেখানে আছে অপশন এ অবন্তিকা হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন এ হয়ে যাবে। ঠিক আছে, চলো তারপরের অঙ্কটা করি। সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা এটার ভ্যালু দিয়ে আছে 1, সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালু দিয়ে আছে 1, সাইন থিটা মাইনাস কস থিটার ভ্যালু চেয়েছে। কার ভ্যালু চেয়েছে? সাইন থিটা মাইনাস কস থিটা এর ভ্যালুটা চেয়েছে। ঠিক আছে, এখান থেকে একটা কাজ করি, উভয় পক্ষকে বর্গ করে দিই, বা সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার সমান 1 স্কোয়ার, আমাদের 1 আসবে, এটাকে সূত্রে ফেলে দাও, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু সাইন থিটা কস থিটা এর ভ্যালু হচ্ছে 1। তাহলে বা এটার ভ্যালু 1, 1 আর 1 হয়ে গেল 0, তার মানে আলটিমেট আসবে 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা, এটার ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে কত হলো? 0। কেন 0 হলো? এটার ভ্যালু তো আমাদের জানি 1 সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, পাশে আছে 1, মানে আলটিমেট 0 হয়ে গেল। দেখো এর ভ্যালুটা চেয়েছে, ডাইরেক্ট এর ভ্যালু বার করবো না, এর প্রথমে স্কোয়ার টার্মটাই বার করি। তাহলে স্কোয়ার টার্মের সূত্রটা কি হবে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা। তাহলে এর ভ্যালু কত? 1, এর ভ্যালু কত? 0, তার মানে আলটিমেট অ্যান্সার কত হলো? 1। তাহলে স্কোয়ার টার্মের ভ্যালু যদি 1 হয়, তার মানে নরমাল টার্ম কত হবে? অতএব সাইন থিটা মাইনাস কস থিটার ভ্যালু কত হবে? এর ভ্যালু যেটা চলে আসবে সেটা হচ্ছে 1 চলে আসবে। আর 1 যেখানে আছে অপশন এ অবন্তিকা হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। এ পাশ থেকে আমি 2 ইন্টু সাইন থিটা কস থিটা বার করলাম, তারপর ওখানে পুট করলাম। চলো 4 এর দাগ হয়ে গেল, এবার যেটাতে যাব সেটা হচ্ছে 5 এর দাগ। চলো এবার যেটাতে যাব সেটা হচ্ছে 5 এর দাগ। একটি আয়তঘনকের 3টি সন্নিহিত তলের ক্ষেত্রফল এ বি সি হলে আয়তঘনকটির আয়তন কত? দারুণ একটা কোশ্চেন। একটা মনে করো আয়তঘনক, সাপোজ আমি একটা ছবিটা আঁকছি, একটা আয়তঘনক, এটা মনে করো আয়তন, এর সন্নিহিত 3টা তলের ক্ষেত্রফল দিয়েছে এ বি সি। আচ্ছা একটা কাজ করি, আমরা প্রথমে ধরে নিই যে ধরি আয়তঘনের দৈর্ঘ্য x একক, প্রস্থ y একক, আর উচ্চতা যেটা ধরে নিচ্ছি সেটা হচ্ছে z একক। দেখো আমাদের মোট তো আয়তঘনকের 6টা তল থেকে, তো 3টা সমান সমান থাকে। তো এখানে দেখো আমি যদি ভাবি যে এই যে উপর দিকের তলটা আছে সেইটাকে আমরা ধরে নিচ্ছি এ, একটা তল গেল, একটা তল এ পাশে থাকবে, তো উপরটা যা থাকে নিচেটা সেম থাকে, তাহলে এই হলো। এ পাশে যেটা থাকে সেটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি বি, তাহলে এ পাশে যেটা থাকে সেটা হচ্ছে পাশে থাকে। আর একটা পার্সেন্ট আমি সামনের দিকে একটা যদি ধরি, যদি সামনের দিকে একটাকে ধরি সি, 3টা তল আছে সন্নিহিত তল, মানে উপর দিক এই দিক আর একটা আমাদের সামনের দিক, মানে আমি আলটিমেট এই দিকটার কথা ভাবছি, এইটাকে ধরে একটা এই দিকটা, একটা এই দিকটা এবং একটা এই দিকটা। 2D তে আসছি তো একটু অসুবিধা হবে। চলো যখন আমাদের এই তলটার ক্ষেত্রফল এ, তার মানে আলটিমেট এটা দৈর্ঘ্য, এটা এক্স, এটা প্রস্থ, এটা ওয়াই, আর এটা উচ্চতা, এটা যদি আমরা জেড ধরি, তাহলে একটু কল্পনা করো তো উপর দিকটার কথা যদি ভাবো সেটার সাথে জেড এর কোনো সম্পর্ক নাই, কারণ আলটিমেট এখান থেকে আমরা যেটা বুঝছি, অতএব এক্স ওয়াই সমান আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে এ। দেখো উপর দিকের তলটা দেখো, উপর দিকের তলটা দেখো, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থকে ধরে আমার এ হয়েছে, তার মানে এক্স ওয়াই সমান হয়ে গেল এ। এবার যদি আমরা এ পাশের তলটাকে ভাবি, তার মানে আমাদের দেখো প্রস্থটা ওয়াই, উচ্চতাটা জেড, তার মানে আলটিমেটলি যেটাকে বুঝবো সেটা হচ্ছে ওয়াই জেড সমান আমরা বুঝে যাবো বি। এদিকে তলটার কথা ভাবো, সেটা হচ্ছে আমাদের প্রস্থ এবং উচ্চতাকে নিয়ে কাজ করা হয়েছে, ওয়াই জেড সমান কি হলো বি। আর একটা পোর্শন আছে দেখো, এটা দৈর্ঘ্য, এটা উচ্চতাকে নিয়ে এ পাশের তলটা হয়েছে, তার মানে আলটিমেট এক্স জেড সমান আমাদের যেটা দিয়ে আছে সেটা হচ্ছে সি। এই 3টা পোর্শন দেওয়া আছে। এবারে এই 3টাকে যদি আমি গুণ করি, তার মানে কি আসবে? এক্স ওয়াই গণিত ওয়াই জেড গণিত জেড এক্স সমান আমাদের কিন্তু এ বি সি। স্কোয়ার টার্ম হয়ে গেল, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সমান আমাদের আছে এ বি সি। তাহলে এক্স ওয়াই জেড সমান আসবে আমাদের রুট ওভার অফ এ বি সি। এবার প্রশ্ন, স্যার আপনি এক্স ওয়াই জেড কেন বার করলেন? দেখো আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি এক্স ওয়াই জেড ধরি, তাহলে তার সাপেক্ষে আয়তন কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, তো সেটাই তো বার করেছি। সেটা কি হলো? এবিসি নিয়ে মান এসছে আমাদের কত? রুট ওভার অফ এবিসি। দারুণ, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা মনে রাখবে। এটা আমি বেসিক জিনিসটা করালাম, তোমাদের যখন পরীক্ষায় পড়বে ডাইরেক্ট লিখে দিবে রুট ওভার অফ এবিসি, একদম করার দরকার নেই।
তাহলে কি চলে এলো, রুট ওভার অফ এবিসি চলে এলো, অপশন সি হয়ে গেল রাইট অ্যান্সার, কাটাপ্পা হয়ে গেল সঠিক অ্যান্সার। তাহলে আমাদের তিনটা সন্নিহিত তলের ক্ষেত্রফল দেওয়া থাকলে আয়তনটাকে রুট ওভার অফ ওই তিনটা সন্নিহিত তলের ক্ষেত্রফল। ক্লিয়ার হলো? চলো 6 দাগটা আমরা চলে যাই এবার। কতগুলো মান দেওয়া আছে সেখানে বলছে সংখ্যাগুরু মান কত। তোমরা যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে 4-এর সংখ্যা 1 বার 2 বার 3 বার 4 বার। 4 কতবার আছে, 4-এর পরিসংখ্যা হচ্ছে 4, 4 কতবার আছে, 4 বার আছে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি বার আছে, দেখো সবচেয়ে বেশি বার আছে আমাদের 4, পরিসংখ্যা সবচেয়ে বৃহত্তম হচ্ছে 4-এর। তাহলে সংখ্যাগুরু মান যেটা হবে সেটাও হচ্ছে 4 হবে। সংখ্যাগুরু যেটা মান হবে, সংখ্যাগুরু মান যেটা হবে সেটা হচ্ছে 4। দেখো এই 4টার জন্য নয়, এই যে 4 বার আছে তা বলে এই 4 বার আছে বলে 4 হলো না, কিন্তু 4 যে সংখ্যাটা এটা 4 বার আছে বলে আমাদের সংখ্যাগুরু হয়ে গেছে 4। না হলে ভাববে যে 4 বার রইলে 4, 5 বার রইলে 5, না এরকম নয়, যে সংখ্যাটা বেশি বার আছে সেটা হয়ে যায় সংখ্যাগুরু। তার মানে আমাদের 4 হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আমি এমসিকিউর পোর্শন গুলো তোমাদের শেষ করে দিলাম, আশা করি তোমরা বুঝতে পারলে। চলো এবার 2-এর দাগটা আমরা যাই। ঠিক আছে, দেখো আমরা এবার 2-এর দাগের যে ড্যাশ পূরণের যে জায়গাগুলো আছে সেগুলো একটু দেখব। চলো 2-এর দাগের একটা কি বলেছে, কোন ব্যবসায়ী এর লভ্যাংশ 1/4 পাই, বাকি লভ্যাংশের 82 সমান ভাগে ভাগ করে নেয়। তাহলে সেখান থেকে আমাকে যেটা চেয়েছে মূলধনের অনুপাত। দেখো আমরা মূলধনের অনুপাত পাবো না, লভ্যাংশের অনুপাত পাবো, যেটা মূলধনের অনুপাতের সাথে সমান হবে। তাহলে ধরে নি, মনে করি মোট লভ্যাংশ x টাকা, মোট লভ্যাংশ x টাকা। তাহলে এ পাই কত, এ যেটা পাচ্ছে সেটা হচ্ছে আমাদের মোট লভ্যাংশের 1/4। তার মানে আলটিমেট x/4 টাকা পাচ্ছে কত, এ পাচ্ছে। বি ও সি এর মোট লভ্যাংশ কত, বি আর সি এর মোট লভ্যাংশ কত, আমাদের যে বাকিটা পড়ে আছে, তাহলে x - x/4, তার মানে আলটিমেট 3x যেটা আছে সেটা হচ্ছে 4 টাকা। এই লভ্যাংশটা যেটা পাচ্ছে সেটা হচ্ছে 82 মোট পাচ্ছে। তাহলে বি এবং সি প্রত্যেকে পাই 3x/4, তার সাথে আবার 1/2 হয়ে যাবে। তার মানে আসবে 3x যেটা হবে সেটা হচ্ছে 8 টাকা। বলেছে না যে বাকি লভ্যাংশ বি এবং সি সমান ভাগে ভাগ করে না, তার মানে প্রত্যেকে যেটা পাবে সেটা হচ্ছে 3x/8 টাকা। এবার লিখি অতএব এ, বি, সি এর লভ্যাংশের অনুপাত, এ, বি, সি এর লভ্যাংশের অনুপাত। তাহলে লভ্যাংশের অনুপাত যদি কত হয়, x/4 = 3x/8 = 3x/8। ব্যাস এটা। এবার দেখো, এবার যদি আমরা কাজগুলো করি, উভয় পক্ষকে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমাদেরকে 8 দ্বারা সবাইকে গুণ করে দেবো। তাহলে 8 দ্বারা গুণ করলে কত হবে, এটাকে যদি 8 দ্বারা x গুলোকে মনে করে কেটে দিয়েছি, তাহলে 8 দ্বারা যদি গুণ করে তাহলে 4 × 8 তো 2 হবে। এটাকে 8 দ্বারা যদি গুণ করে আলটিমেট 8 এ 8 ক্যান্সেল হয়ে যাবে, 3 হবে। এটাকে যদি 8 দ্বারা গুণ করে দেখো 8 এ 8 ক্যান্সেল হয়ে যাবে, আমাদের কত হয়ে যাবে, 3 হবে। তার মানে আমাদের লভ্যাংশের অনুপাত যেটা হলো সেটা 2:3:3, এটাই হয়ে যাবে মূলধনের অনুপাত। এটাই হয়ে যাবে আমাদের কত, মূলধনের অনুপাত যেটা চলে আসবে সেটা হচ্ছে 2:3:3। এটাই কিন্তু যেটা আসবে সেটা হচ্ছে মূলধনের অনুপাত। ক্লিয়ার হলো? চলো এবার চলে যাচ্ছি আমরা তারপরে 2-এর দাগের পোরশনটা, এখানে 2-এর দাগটা হয়ে যাবে। a স্কয়ার বিসি এবং 4bc এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কত। তার মানে আলটিমেট মধ্য সমানুপাতি যেটা হবে, সেটা হচ্ছে রুট ওভার অফ প্রথমটা গণিত শেষটা। তাহলে প্রথমটা কত আছে, a স্কয়ার বিসি আছে, আর শেষেরটা যেটা আছে সেটা হচ্ছে 4bc আছে। ব্যাস, তার মানে আলটিমেট রুট ওভার অফ 4 বি আর বি এ বি স্কয়ার চলে আসবে, সি আর সি, আচ্ছা আগে করে দিই a স্কয়ার করে দিই, তারপরে করে দিই বি স্কয়ার করে দিই, তারপরে সি স্কয়ার করে দিই। তার মানে আলটিমেট প্লাস মাইনাস 2ab সি আসবে। প্লাস মাইনাস যেটা আসবে সেটা হচ্ছে 2abc, প্লাস মাইনাস হতে পারে। চলো তাহলে আলটিমেট কি হলো, মধ্য সমানুপাতি যেটা এলো প্লাস মাইনাস 2abc হচ্ছে। 3-এর দাগটাও বলে দিচ্ছি, 3-এর দাগটা একদম ছোট আছে। দুটি সর্বসম ত্রিভুজ সর্বদা ড্যাশ, দুটি সর্বসম ত্রিভুজ সর্বদা সদৃশ্য হতে পারে, কিন্তু সদৃশ্যকোণী ত্রিভুজ সর্বদা যেটা হবে সেটা হচ্ছে সর্বসম নয়। তাহলে প্রথম ড্যাশটাই হবে সদৃশ্য, দ্বিতীয় যে ড্যাশটাই হবে সেটাই হচ্ছে সর্বসম। দুটি সর্বসম ত্রিভুজ সদৃশ্য হতে পারে, কিন্তু দুটি সদৃশ্যকোণী ত্রিভুজ সর্বদা যেটা আছে সেটা সর্বসম হবে না। এটা তোমাদের বইয়ে ছিল। চলো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 4-এর দাগটা করব। 1 2 3 হয়ে গেল, আর 4 5 6
চলো পুরোটা মুছে দিলাম। চলো কি বলছে, কোনো বৃত্তের চাপ তার ব্যাসার্ধের সমান হলে ওই চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে ড্যাশ বলে, তাকেই তো এক রেডিয়ান বলে রে বাবা। কি বলছে, একই ব্যাসার্ধ, ব্যাসার্ধ যদি আর হয় এবং এই যে বৃত্তচাপের দৈর্ঘ্য, সেই বৃত্তচাপের দৈর্ঘ্য সমান হলে তারা কেন্দ্রে যে কোণ করে সেটাকেই বলা হচ্ছে আমাদের এক রেডিয়ান। তার মানে আমাদের আলটিমেট যেটা চলে আসবে সেটা হচ্ছে এক রেডিয়ান। যদি এবার সূত্র ফেলে করতে যাও তো ফেলতে পারো, এস সমান আর থিটা করতে পারো। এবার থিটা সমান কত, থিটা সমান এস বাই আর। এবার বৃত্তচাপ যা ব্যাসার্ধ তা, তার মানে আলটিমেট দুটাই যদি এক্স এক্স ধরলে এক্স বাই এক্স, মানে আলটিমেট যেটা আসবে সেটা হচ্ছে এক। এটাই তো রেডিয়ানের সংজ্ঞা ছিল, যে যা ব্যাসার্ধ থাকবে সেই ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের যদি আমরা বৃত্তচাপের সাথে যে আমাদের কেন্দ্রে যে কোণটা করবে সেটাই হচ্ছে আমাদের এক রেডিয়ান। এখানে যদি ব্যাসার্ধ আর হয়, এইখানেও আর যেতে হবে, তখন আমাদের যে অ্যাঙ্গেলটা করবে সেটা হচ্ছে আমাদের কত, এক রেডিয়ান। চলো 5-এর দাগটা চলে যায়। একটি শঙ্কুর তির্যক উচ্চতা পি বলেছে, তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা কত বলেছে, শঙ্কুর তির্যক উচ্চতা বলেছে পি। আচ্ছা আর কি দিয়েছে, ব্যাসার্ধ, ব্যাসার্ধ বলেছে কিউ, তার মানে এখান থেকে উচ্চতাটা বার করলাম। তাহলে উচ্চতা সমান রুট ওভার অফ তির্যক উচ্চতা স্কয়ার মাইনাস ব্যাসার্ধ স্কয়ার, ব্যাস এটা হচ্ছে আমাদের উচ্চতা বেরোলো। তাহলে তির্যক উচ্চতা পি, ব্যাসার্ধ যদি কিউ হয় তাহলে উচ্চতা কত, রুট ওভার তির্যক উচ্চতা স্কয়ার মাইনাস ব্যাসার্ধ স্কয়ার। এবার দেখো অতএব আয়তন সমান, তাহলে আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর এর ভ্যালু মানে কিউ ইন্টু এইচ, এইচ এর ভ্যালু রুট ওভার অফ যেটা আসবে সেটা হচ্ছে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, ব্যাস এটা। এটা একক গুলো যদি দিয়ে দাও, এখানে একক, এখানে একক, এখানে একক, আর এখানে যেটা আসবে সেটা হচ্ছে ঘন একক। তাহলে আয়তন কত হয়ে গেল, 1/3 পাই কিউ তার হোল স্কয়ার ইন্টু রুট ওভার অফ পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার হয়ে যাবে আমাদের অ্যান্সার। চলো তারপরটা কি বলেছে আমাদের, 6-এরটা কি বলেছে, 6-এরটা বলেছে প্রথম 2n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় 15 হল। তাহলে আমরা একটা কাজ করি, যে প্রথম 2n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কত দেখতে হবে। তাহলে প্রথম 2n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কত, মনে করো 1 থেকে 100 পর্যন্ত যোগফল কত হবে, 100 শেষ সংখ্যা গণিত তার পরের সংখ্যা বাই 2, তার মানে আলটিমেট এখানে আসবে 2n ইন্টু 2n প্লাস 1 বাই 2। কেন আসছে সেটাও আমি বলবো, কেন আসছে সেটাও বলবো, যে স্যার এই সূত্রটাই কেন হবে, অন্য কেন সূত্র হবে। কি হলো, প্রথম 2n সংখ্যক মানে 1 যুক্ত 2 যুক্ত 3 যুক্ত এরকম করে করে আপ টু যদি 2n পর্যন্ত যায় তখন তাদের যোগফলের সূত্র হচ্ছে 2n ইন্টু তারপরের সংখ্যা 2n প্লাস 1 বাই 2, ব্যাস এটা হলো। তাহলে এই যে 2n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় তাহলে কত হবে, আমার এখানে অ্যান্সার কত বলবে, n ইন্টু 2n প্লাস 1 বাই আমার সংখ্যা কতগুলো আছে, সংখ্যা আছে 2n সংখ্যক, তো বাই 2n, এখানে এনে ক্যান্সেল হয়ে গেল। এবার যেটা গড় বেরিয়েছে সেটা সমান কত দিয়েছে 15, তার মানে অতএব আমরা যেটা শিখলাম 2n প্লাস 1 বাই 2 সমান আমাদের যেটা দিয়ে আছে 15, 2n প্লাস 1 সমান আমাদের যেটা দিয়ে আছে 30, তাহলে 2n সমান আমাদের এখান থেকে 30 থেকে একবার দিলে হবে 29, বা n সমান আমাদের যেটা আছে 29 বাই 2 মানে 14 দুগুণে 28 পয়েন্ট মানে 14.5 হয়ে যাবে অ্যান্সার। এবার আমি তোমাদেরকে বললাম যে ওই যে স্বাভাবিক সংখ্যার যে সূত্রটা সেটা কেনই ওটা হবে, তাহলে এখান থেকে আমি একটা সূত্র লেখাই এবং এই সূত্রগুলো যেগুলো লেখাচ্ছি তোমাদেরকে সেটা তোমরা স্টার দিয়ে লিখে দেবে, এবং তোমাদেরকে আমি পর এই 3টা সূত্র এত গুরুত্বপূর্ণ না, তোমাদের খুব কাজে লাগবে। একটা হচ্ছে 1 নম্বর সূত্র তোমরা স্টার দিয়ে লিখবে, যদি এরকম হয় 1 যুক্ত 2 যুক্ত 3 যুক্ত ডট 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 যদি আমাদের n পর্যন্ত থাকে, যদি n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি, আমি তোমাদেরকে কি শিখালাম, শেষ সংখ্যা গণিত তার পরের সংখ্যা বাই 2, এটা মনে রাখবে। এর সাথে তোমরা মনে রাখবে যদি স্কোয়ার টার্ম হয় 1 স্কোয়ার যুক্ত 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার যুক্ত ডট 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 যদি n স্কোয়ার থাকে তখন আমাদের কি হবে, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই হয়ে যাবে 6, এই জায়গাটা মনে রাখবে। যদি আমাদের বর্গ থাকে, আমাদের 1 স্কোয়ার যুক্ত 2 স্কোয়ার যুক্ত 3 স্কোয়ার, আমাদের সূত্রটা কি n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। এবার দেখাবো জিনিসগুলোকে দেখাবো। 3-এরটাকে দেখে নাও, 1-এর কিউব যুক্ত 2-এর কিউব যদি 3-এর কিউব যদি ঘন থাকে n কিউব থাকে, তাহলে প্রথমে যেটা বেরিয়েছিল n ইন্টু n প্লাস 1 বাই 2 তার আমাদের যেটা আসবে সেটা হচ্ছে হোল স্কোয়ার আসবে। এবার তোমাদেরকে যদি দেখাতে যাই সেই জায়গাগুলো তোমরা লক্ষ্য করতে পারো যে n এর জায়গায় পরপর দুটা সংখ্যা করে স্কোয়ার নিয়ে মনে করো 1 যুক্ত 2 স্কোয়ার 4 যুক্ত 3 স্কোয়ার 9, যদি 3টা সংখ্যা দিয়ে করো তার মানে আলটিমেট কত হচ্ছে 4 কে 5 9 5 এ যেটা হচ্ছে সেটা হচ্ছে 14 আসছে। দেখো যোগফলটা কত আসছে 14 আসছে, তোকে এখানে n এর জায়গায় 3 বস করো, তাহলে 3 বস করলে কত আসবে 3,
3 + 1 মানে কত 4, আর এখানে কত আসবে 3 বসালে 3 দুগুণে 6, আর আগে কত চলে আসবে 7, বাই আমি তোমাদেরকে কি শিখালাম 6, এই দেখো 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে 7 দুগুণে কত চলে 14। তাহলে আমরা এই তিনটা টার্ম ভালো করে মনে রাখবো। যদি স্বাভাবিক সংখ্যা n পর্যন্ত থাকে তখন সূত্র কি n × n+1/2, মানে শেষ সংখ্যা ইনটু তার পরের সংখ্যা বাই 2। স্কোয়ার টার্ম রইলে কি হয় n × n+1 × 2n+1/6, আর যদি কিউব টার্ম ঘনের থাকে সমষ্টি বার করানোর সূত্র হচ্ছে n × n+1/2 তার হোল স্কয়ার। এটা স্টার দিয়ে লিখে নিবে। এবার তোমাদেরকে দেখো দেখাচ্ছি যে স্যার এই যে একটা আপাতত দেখাচ্ছি, দেখালে তো পুরো সবগুলোই দেখানো যাবে, কিন্তু আমি তোমাদেরকে প্রথমে একটা আপাতত দেখাচ্ছি, তোমরা তারপরের গুলো নিজেরা ভাববে। চলো, নাহলে অনেকটা টাইম লেগে যাবে এই জায়গার ক্ষেত্রে। পরে কোনো সময় যদি সময় পাই আমি তোমাদেরকে প্রতিটা জায়গা আরো ডিটেলসে জানাবো। আপাতত প্রথমেরটা বেশিবার পাবে, ক্লাস 10 এর ক্ষেত্রে তোমরা যেটা পাবে সেটা প্রথমেরটা বেশিবার পাবে। কেন? তোমাদের সামেশন যে ব্যাপারটা দেওয়া আছে সেটা নরমালি যে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে তোমাদের এটা কাজে লাগবে। স্কোয়ার এবং কিউবটা তোমাদের 11 12 এ কাজে লাগবে। আপাতত প্রথমেরটা আমি তোমাদেরকে বলছি। দেখো, মনে করো আমি সমষ্টি বার করবো, মনে করো সমষ্টিটাকে আমি বলছি এস, সাপোজ সাম এস, তাহলে 1 যুক্ত 2 যুক্ত 3 যুক্ত 4 যুক্ত 5 এরকম করে আপ টু কত দূর গেছে, আপ টু n পর্যন্ত গেছে। ক্লিয়ার করতে পেরেছি তোমাদের? আচ্ছা, এবার দেখো এটা আমরা যেটা করেছি সেটা s সমান ধরে নিচ্ছি, মানে s এর ভ্যালু আমাকে বার করতে হবে। চলো আরেকবার এই s টাকে আমরা একটা কাজ করি, এটাকে আমরা উল্টিয়ে লিখি, এটাকে আমরা একটু উল্টিয়ে লিখি। তাহলে এখানে n আছে, তাহলে এখানে n আছে, ঠিক n এর এই আগেটাই কত ছিল, তার থেকে একটা কম ছিল না, নিশ্চয়ই n-1 ছিল, তাহলে এখানটাই হয়ে যাবে n-1। তার আগেটাই কত ছিল, তার আগেটাই নিশ্চয়ই n-2 ছিল, তার আগেটাই কত ছিল, নিশ্চয়ই n-3 ছিল, তার আগেটাই কত ছিল, নিশ্চয়ই n-4 ছিল। এরকম করে আপ টু যেতে যেতে ও শেষে একে দিয়ে শেষ হবে। মনে করে 1 থেকে 100 পর্যন্ত যদি পরপর লিখি, তারপরে যদি 100 থেকে 1 পর্যন্ত লিখি, ওই সেম যাবে। তাহলে আলটিমেট এরকম ভাবে যেতে যেতে কোথায় গিয়ে শেষ হবে, একে দিয়ে শেষ হবে। চলো এবার আমরা একটা কাজ করি, যোগ করি। এটা কত চলে 2s, n আর 1 এ যোগ করলে কত আসবে n+1, n-1 এর সাথে 2 যোগ করলে কত হবে স্যার, আবার স্যার n+1 আসবে। n-2 এর সাথে 3 যোগ করলে কত আসবে স্যার, আবার n+1 আসবে। n-3 এর সাথে 4 যোগ করলে কত আসবে স্যার, আবার n+1 আসবে। n-4 এর সাথে যদি 5 যোগ করি স্যার, আবার n+1 আসবে। এরকম করে আপ টু শেষেরটাও যেটা আসবে সেটা হচ্ছে n+1। তাহলে তোমরা আমাকে বলো যে আমি কতগুলো সংখ্যাকে যোগ করেছি, n সংখ্যক সংখ্যাকে। তাহলে এর জন্য আমাদের যদি n+1, 2 এর জন্য যদি আমাদের n+1, এরকম n সংখ্যক সংখ্যা আছে, তাহলে তাদের সমষ্টি কত আসবে, 2 এর সমান নিশ্চয়ই আসবে n × n+1। তোমার কাছে মনে করো যদি 2 5 বার লেখা হয়, 2 যদি 5 বার লেখা হয়, তার মানে আলটিমেট এটা কত, 5 × 2 10, তো 1 2 3 4 5, 5 বার 2 লেখা আছে তত 10, তার মানে আলটিমেট n সংখ্যক বার n+1 লেখা আছে, তার মধ্যে সমষ্টি কত, n × n+1। তাহলে s সমান আলটিমেট চলে আসবে n × n+1/2 চলে আসবে, যেটা আমি তোমাদের লিখেছি। দেখো n × n+1/2 এভাবে এসছে সূত্র। এমন নয় যে মুখস্থ করে নিলাম, ঠিক আছে? তোমাদের যতটুকু লাগলো আমি আপাতত বলে দিলাম, পরের গুলো আপাতত তোমরা 11 12 শিখবে। তাহলে আলটিমেট n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যে সূত্রটা তোমাদেরকে শিখালাম সেটা হচ্ছে শেষ সংখ্যা যতদূর পর্যন্ত যাচ্ছি তার পরের সংখ্যা বাই 2, n × n+1/2। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝতে পারছো একটু বারবার দেখবে, আর যদি বুঝতে পেরেছো একটু কমেন্টে জানাবে যে স্যার বুঝতে পেরেছি মোটামুটি। চলো আমি এটা মুছে দিলাম। এরপরে যেটা যাব সেটা হচ্ছে সত্য মিথ্যার পোর্শনে যাব, এবং যেগুলো আমি তোমাদেরকে খাতায় লিখতে বললাম এই তিনটা তোমরা কি করবে, একটু লিখে নেবে, একটু লিখে নেবে। চলো এবার আমরা যাব 3 দাগে সত্য মিথ্যা। কি বলেছে, সুদের হারের একক নেই, একদম ভালো কথা, সত্য ঘটনা। সুদের হারের কি একক আছে, সুদের হারের কোনো একক নেই। দুটি সংখ্যার যোগফল তার বিয়োগফলের দ্বিগুণ। আমরা এখানে একটু খসড়া করি, একটা সংখ্যা মনে করো x ধরছে, একটা সংখ্যা মনে করো y ধরছে, তাহলে দুটা সংখ্যার যোগফল কি বলেছে, বিয়োগফলের দ্বিগুণ। এই হচ্ছে গল্প। দুটা সংখ্যার যোগফল কি বলেছে, বিয়োগফলের দ্বিগুণ। তার মানে আলটিমেট x + y সমান যেটা আসবে সেটা হচ্ছে 2x - 2y। এটাকে এদিকে লিখে এটাকে এদিকে লিখে, তাহলে 3y সমান আমাদের আসবে x, আর x/y সমান যেটা আসবে সেটা হচ্ছে 3/1। x/y সমান যেটা আসবে সেটা হচ্ছে 3:1। 2:7 হবে না, 2:7 হবে না, ঠিক আছে? খেয়াল রাখবে 2:7 হবে না। চলো আমাদের যেটা আসবে সেটা হচ্ছে কত, 3:1 আসবে। এবার দেখো যোগ করো না, যোগ করো না, যোগ করলে মোটামুটি 1 যদি ধরো তাহলে 3 আর 1 4, আর বিয়োগ করলে দেখো 2, তাহলে এদের দ্বিগুণ আসছে দেখো আমাদের যোগফলটা। তার মানে অ্যান্সারটা আসবে 3:1। তার মানে 2 যেটা বলেছে সেটা হচ্ছে মিথ্যা গল্প বলেছে। 3টা দেখা যাক। দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে তবে তাদের কেন্দ্র দুটির মধ্যে ব্যাসার্ধ তাদের অন্তর্ফল সমান হবে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। দুটো বৃত্ত মনে করো পরস্পর অন্তঃস্পর্শ করেছে, তাহলে তাদের কেন্দ্রদের মধ্যে দূরত্ব কি হবে, ব্যাসার্ধদের বিয়োগফল তো হবেই হবে।
কেন্দ্রদের মধ্যে দূরত্ব মনে করে এটা ক্যাপিটাল আর এটা যদি স্মল আর হয় তার মানে এই দূরত্বটা কত, ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, তার মানে আলটিমেট কি হবে, কেন্দ্রদের মধ্যে দূরত্ব ওই যে দুটো বৃত্ত ছিল তাদের ব্যাসার্ধের আমাদের হচ্ছে বিয়োগফলের সাথে সমান, তার মানে ব্যাসার্ধ 2 এর অন্তরফলের সাথে সমান হবে। তার মানে এই যে গল্পটা বলেছে সেটা হচ্ছে সত্য গল্প বলেছে। চলো 4 দাগ যাই। 4 দাগ কি বলেছে, x সমান 3 cos থিটা। চলো আমরা এই দাগটা মুছে দিলাম, তারপরে আমরা এই পাশটা করছি। কি বলেছে, x সমান 3 cos থিটা বলেছে, আর y সমান আমাদের যেটা বলেছে 3 sin থিটা। তাহলে আলটিমেট x স্কয়ার প্লাস y স্কয়ার যদি করি তার মানে 3 স্কয়ার 9 cos স্কয়ার থিটা প্লাস 3 স্কয়ার 9 sin স্কয়ার থিটা। তো 9টাকে আমরা কমন নিয়ে নিই, তার মানে এখানে পোরশনটা চলে আসবে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, আর এর ভ্যালু চলে আসবে 1, মানে আলটিমেট যেটা অ্যানসার হবে সেটা হচ্ছে 9 হবে। ওরা 1 বলেছে, তার মানে যেটা বলেছে সেটা হচ্ছে মিথ্যা বলেছে। 5এরটা দেখা যাক। একই ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটা ফাঁপা গোলক আছে, না কি বলেছে, একটা ফাঁপা চোঙের আয়তন আর একটা নিরেট চোঙ, একই দেখতে একই ব্যাসার্ধ একই উচ্চতা, অবশ্যই যেটা নিরেট চোঙ সেটার আয়তন বেশি হবে, কিন্তু এখানে যেটা বলেছে না ফাঁপা চোঙের বেশি হবে, না একদম ভুল কথাবার্তা। এটাও যেটা হবে সেটা হচ্ছে মিথ্যা হবে। আমাদের যেটা নিরেট আছে সেটা অবশ্যই বেশি হবে, এটা তোমরা নিজেরাও বুঝতে পারছো। বিন্যস্ত তথ্যের পরিসংখ্যা বিভাজন তালিকায় প্রতিটি শ্রেণীর একটি শ্রেণী মধ্যক থাকে। হ্যাঁ একদম ভালো কথা, সত্য ঘটনা। এবার কেন সত্য সেই ঘটনাটা যদি বলি, মনে করো কোথাও আছে 5 থেকে 10, তারপরটা আছে 10 থেকে 15, তারপরটা আছে 15 থেকে 20, এবং প্রত্যেকের এর শ্রেণী মধ্যক কত, উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা বাই 2, এটাই তো 10 প্লাস 15 বাই মানে 7.5। এর আমাদের মধ্যক কত হবে, 15 প্লাস 10 বাই 2। আমাদের মধ্যক যেটা বুঝি সেটা কি, উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা বাই 2, তার মানে এর একটা নির্দিষ্ট মধ্যক আছে, এর একটা নির্দিষ্ট মধ্যক আছে, এর একটা নির্দিষ্ট মধ্যক আছে, সবাইকারই একটা করে নির্দিষ্ট মধ্যক আছে, যেটা হচ্ছে উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা বাই 2 হবে। তার মানে আলটিমেট এই গল্পটা যেটা হবে সেটা হচ্ছে সত্য হয়ে গেল। তার মানে সত্য মিথ্যা, সত্য মিথ্যা, মিথ্যা সত্য, ব্যাস এই হয়ে গেল তোমাদের সত্য মিথ্যার জায়গা। এবার যাবো চলো 4 দাগ। চলো 4 দাগের 71 থেকে আমরা এবার করবো। কি বলেছে দেখবো, যদি চক্রবৃদ্ধি সুদের হার 2 বছরে এত টাকা থেকে মানে এত টাকা হয় আর কি, তার মানে সুদের হার কত। ঠিক আছে, সুদের হার ধরে নিচ্ছি 8%, মনে করি সুদের হার যেটা ধরছি সেটা হচ্ছে 8%। আচ্ছা আসল কত, আসল হচ্ছে 5,000 টাকা। আচ্ছা সময় কত, সময় হচ্ছে 2, সময় যেটা আছে সেটা হচ্ছে 2। তাহলে সমূল চক্রবৃদ্ধিটা আমরা বার করবো, আমরা যেটা বার করবো সেটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি কি হয়, পি ইন্টু 1 প্লাস আর বাই 100, তার আমাদের যেটা আসবে সেটা হচ্ছে হোল স্কয়ার, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে শর্তে যে জায়গাটা আছে 5000 ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল স্কয়ার সমান 5832, এটা আছে। তাহলে 1 প্লাস আর বাই 100 তার হোল স্কয়ার সমান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 5832 বাই 5000, এটা আছে না। 4 দিয়ে কেটে দাও না, 4 দিয়ে কেটে দাও, 4 1 4, 5 18, 4 4 16 17 18 23 নাকি, 17 18 মানে 23, 4 5 20, 4 8 32, 4 দিয়ে কেটে দিই, 4 1 4, 5 10, 4 2 8 9 10, 4 5 20 0। ঠিক আছে, আচ্ছা 2 দিয়ে কেটে দিই না, 2 7 14, 2 7 14, 2 2 4 5, 2 9 18। ঠিক আছে, 2 6 12, 2 2 4 5, 5 2 5 10, 625 হয়ে গেছে। তার মানে আলটিমেট যেটা আসবে সেটা হচ্ছে 1 প্লাস আর বাই 100 তার হোল স্কয়ার সমান আমাদের যেটা আসবে সে 729, মানে 7 7 49 27 বাই হচ্ছে আমাদের 25 তার হোল স্কয়ার। চলো 1 প্লাস আর বাই 100 সমান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 27 বাই 25, ব্যাস। তাহলে আর বাই 100 সমান কত আসবে, 27 বাই 25 বিযুক্ত আর বাই 100 সমান কত আসবে, 25 একে বলি 26 27 মানে 2 বাই 25, 25 4 100 কেটে যাবে, তাহলে আর সমান যেটা আসবে সেটা হচ্ছে 100 গুণিত 2 বাই 25, 25 4 100, তার মানে আলের সুদের হার যেটা বেরাবে সেটা হচ্ছে 8% বেরাবে, সুদের হার যেটা বেরাবে সেটা হচ্ছে 8% বেরাবে। চলো 4 দাগের এক কমপ্লিট হলো। এবার যেটা করব সেটা হচ্ছে 5 দাগ করব, এই 5 দাগ বলছি, 4 দাগে 2 করবো। চলো একদম দারুণ ভাবে তোমাদের মাধ্যমিকের যে কোশ্চেন গুলো না একদম অন্তত ভলিউম 2টাকে দারুণ ভাবে করে যাও, আমি একদম কনফার্ম তোমাদেরকে বলতে পারি, অন্তত ম্যাথ গুলো না একদম ডাইরেক্ট পাও, টাইপ গুলো পুরো পেয়ে যাবে, পুরো পেয়ে যাবে। চলো
একটি অংশীদারি কারবার সায়নী এবং সালমার মূলধনের অনুপাত দেওয়া আছে, তার মানে কার কার দেওয়া আছে? সায়নী ইস্টু যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কার? সালমান। এর অনুপাতটা দেওয়া আছে কত? এর অনুপাতটা দিয়েছে 3:4। ব্যাস। আরেকটা দেওয়া আছে সালমার সাথে আছে মুস্কান, সালমার সাথে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মুস্কান আছে, মুস্কান আছে। মুস্কানের কত আছে? 6:5। দেখো তোমার যেটা টার্গেট হবে সেটাকে সমান করা, তার মানে আলটিমেট এটাকে 3 দ্বারা গুণ করো, এটাকে 2 দ্বারা গুণ করো, তাহলে 3 3 9:4, 3 চলে আসবে 12, এটা থেকে 6 দুগুণে 12 চলে আসবে কত? 5 দুগুণে 10। এবার এখান থেকে আমরা করতে পারি অতএব সায়নী, সালমার ও মুস্কানের মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত যেটা আসছে সেটা হচ্ছে 9:12:10। তাহলে কত এলো? 9:12:10। এবার কি বলছে? ব্যবসায় আমাদের যেটা হচ্ছে সায়নীর যদি এত টাকা লাভ হয় তাহলে মুস্কানের কত লাভ হয়েছে। আচ্ছা ঠিক আছে এ বাবু, আচ্ছা ঠিক আছে মেনেই নিলাম। সায়নীর হচ্ছে তোর যেটা হয়েছে সেটা হচ্ছে 450 টাকা, ওই অনুপাতে আমাদের হবে। ঠিক আছে, তাহলে মনে করি মুস্কানের লাভ X টাকা। গল্পটা ভালো করে বুঝবে, দারুণ ইম্পর্টেন্ট একটা জায়গা। এটা দিয়ে আছে মূলধনের অনুপাত, কার কার দিয়ে আছে? সায়নীর যেটা আছে লাভ দিয়ে আছে, কার দিয়ে আছে? সায়নীর লাভ দিয়ে আছে, সায়নীর লাভ যেটা দিয়ে আছে সেটা হচ্ছে 450 টাকা দিয়ে আছে। এবার দেখো আমাদের কি হয়? মূলধনের অনুপাত এবং লভ্যাংশের অনুপাত সমান হয়, তার মানে এখানে যেটা অর্থে করবো সেটা কিভাবে করব? সায়নীর লাভ বাই মুস্কানের লাভ। ঠিক আছে, সায়নীর লাভ বাই মুস্কানের লাভ। এবার অনুপাত যখন করব, সায়নীর অনুপাত বাই মুস্কানের অনুপাত, বুঝো ভালো করে। সায়নীর লাভ বাই মুস্কানের লাভ, সায়নীর মূলধন বাই মুস্কানের মূলধন। এবার এখান থেকে যদি করি 9x সমান যেটা বেরাবে সেটা হচ্ছে 450, তার সাথে হচ্ছে 10। তাহলে x সমান কত? 450 গুণিত 10 বাই যেটা আছে 9, 9 5 45 মানে 50, মানে যেটা হচ্ছে 500 বেরাচ্ছে এক্স এর ভ্যালু। এবং এক্স কাকে ধরেছিলাম? মুস্কানের লাভ। তার মানে অতএব তোমরা লিখে দিবে অতএব মুস্কানের লাভ যেটা বেরাবে সেটা হচ্ছে 500 টাকা। এখানে তোমরা লিখে দিবে অতএব মুস্কানের লাভ যেটা হচ্ছে সেটা হচ্ছে 500 টাকা। চলো এবার আমরা যেটাতে যাব সেটা হচ্ছে 3-এর দাগে। এবার যেটাতে করবো সেটা হচ্ছে 3-এর দাগে। চলো দেখো এই এসএকিউ জায়গাগুলো একটু তোমাদের না একটু চাপ থাকে, কারণ ওইখানের কোশ্চেন গুলো যদি তুমি দারুণ ভাবে নামিয়ে দিয়েছো না তার মানে তুমি জানো যে তুমি ফুল নাম্বার পেয়ে গেছো, কারণ তারপরের কোশ্চেন গুলোতে অথবা পাবে। এবং একটা বইয়ের অঙ্ক একটা এমনি নর্মাল অঙ্ক সোজা সোজা থাকে, কিন্তু এই এসএকিউ জায়গাগুলো না খুব গুরুত্বপূর্ণ সহকারে করবে। 3x - 5y এবং যেটা বেরোবে 3x + 5y সেটা সমান দিয়ে আছে 1/2। আচ্ছা আমাকে কার মান বার করতে বলছে? 3x² - 5y² বাই 3x² + 5y²। অনেক স্টুডেন্ট কি করে দেয় না, স্কোয়ার করে দেয়, যে 1:4 বেরোবে স্যার, কারণ স্কোয়ার মানে ওরা ভেবে নেই এটা স্কোয়ার এটা স্কোয়ার এটা স্কোয়ার এটা স্কোয়ার, 1:4 করে দিয়ে বসে থাকে। দেখো এটাকে আগে ক্রস গুণ করে x/y এর ভ্যালু বার করলাম। চলো আগে স্কোয়ার মানে ক্রস গুণ করে x/y বার করা। এবার প্রশ্ন স্যার অন্যভাবে বলুন, অন্যভাবে কি হবে না হবে সে প্রশ্ন, এটাতে ভালো পড়ছেন। চলো বা তাহলে 3 দুগুণে 6x - 5 দুগুণে 10y সমান যেটা বেরোবে 3x + কত আসছে 5y। চলো এই এক্সটা যদি এদিকে আসে তার মানে আলটিমেট 3x, আর এইটা যদি এদিকে যায় তার মানে আলটিমেট যেটা হবে সেটা হচ্ছে 15y। 10 × 5 = 15y, বা আলটিমেট এখান থেকে x সমান কত হলো? 3 × 5 = 5। দেখো ডাইরেক্ট এটাও বসিয়ে দিতে পারো, x এর ভ্যালু কত? 5y, ডাইরেক্ট এখানে বসিয়ে দাও। তাহলে x এর ভ্যালু কত? 3 × x এর ভ্যালু যেটা হচ্ছে 5y, ডাইরেক্ট বসিয়ে দাও। -5y আসছে, রেখে কিছুই করবো না, বাই 3 × আমাদের যেটা আছে ভ্যালু 5y² প্লাস যেটা হচ্ছে 5y আসছে। চলো 5 × 5 = 25, 25 3 হচ্ছে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 75y² - 5y²। আচ্ছা এখানেও দেখো একই রকম ভাবে 75y² প্লাস 5y² হয়ে গেল, তার মানে 75 থেকে 5 বাদ দিয়ে আলটিমেট 70y² বাই যেটা হবে সেটা হচ্ছে 80y², তার মানে আলটিমেট যেটা অ্যান্সার বেরোবে সেটা হচ্ছে 7:8। দেখো এই যে পোর্শনটা x/y বার করে ওখানে বসাতে পারতে, কোনো রকম সমস্যা নেই, কোনো রকম সমস্যা নেই, বার করতে পারতেই পারতে। তাহলে আমি কি করলাম? আমি যে জায়গাটা করলাম সেটা হচ্ছে x সমান যে 5y হলো ডাইরেক্ট x এর ভ্যালু বসিয়ে দিলাম, সেই তো y কেটে যাবে।
তুমি এক্স ইস টু ওয়াই করেও বসাতে পারো, কোনো রকম সমস্যা নেই। চলো এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে 4-এর দাগ করবো। 3-এর দাগটা হয়ে গেল আমাদের, যেটা বেরোলো 7/8। এবার যেটা করবো সেটা হচ্ছে 4-এর দাগ করবো। দেখো 4-এর দাগটা কি বলেছি, 4-এর দাগটা কি বলছে, সমাধান না করে পি এর যে সকল মানের জন্য সমীকরণের বাস্তব এবং সমান বীজ থাকবে। কি বলেছে, সমীকরণের বাস্তব এবং সমান বীজ থাকবে, সমাধান না করে মানে আলটিমেট বি স্কোয়ার সমান 4ac করবি। বি স্কোয়ার সমান 4ac ইকুয়েশনটা কত আছে, এক্স স্কোয়ার মাইনাস পি মাইনাস 3 ইন্টু এক্স প্লাস পি ইকাল টু 0। সমীকরণের বাস্তব বীজ আছে পি এর যে সকল মানের জন্য, তারা অলরেডি বি স্কোয়ার সমান 4ac করে দিই। সমীকরণটির কি আছে, সমীকরণটির বীজদ্বয় যেটা দেওয়া আছে সেটা যে বাস্তব এবং সমান, বাস্তব ও সমান দেওয়া আছে, তার মানে বি স্কোয়ার সমান করেছি। বি স্কোয়ারের ভ্যালু মাইনাস অফ পি মাইনাস 3 তার হোল স্কোয়ার, বি স্কোয়ার সমান 4, এ এর ভ্যালু 1, সি এর ভ্যালু আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পি দেওয়া আছে। চলো এটার ক্যালকুলেশন করবো। পি স্কোয়ার মাইনাস আমাদের যেটা আসবে 3 দুগুণে 6p প্লাস 3 স্কোয়ার 9, আলটিমেট এটা বেরোবে কত 4p। চলো এইদিকে চলে আসে, তাহলে পি স্কোয়ার মাইনাস কত চলে আসবে 10p প্লাস 9 ইকাল টু 0। এইটাকে একটা মিডিল টার্ম করলো 9 কে 9, তাহলে পি স্কোয়ার মাইনাস 9p মাইনাস পি প্লাস 9 ইকাল টু 0। চলো বা পিটাকে কমন নিল, পি মাইনাস 9 করে দাও, মাইনাস 1 কমন নিল, পি মাইনাস 9 ইকাল টু 0। বা পি মাইনাস 9 একটা পোর্শন বেরোলো, একটা বেরোলো পি মাইনাস 1 ইকাল টু 0। এখান থেকে হয় নতুবা করে দাও, হয় পি মাইনাস 9 ইকাল টু 0 যেখানে পি এর ভ্যালু হচ্ছে 9, এবং নতুবা আর একটা পোর্শন আছে পি মাইনাস 1 ইকাল টু 0, পি এর ভ্যালু হচ্ছে 1 এবং পি এর ভ্যালু 1 এবং পি এর ভ্যালু 9, এই দুটো হয়ে যাবে আমাদের অ্যান্সার। পি এর ভ্যালু 1 হতে পারে কিংবা পি এর ভ্যালু 9 এর জন্য আমাদের যেটা হবে সমীকরণটির বীজদ্বয় বাস্তব এবং সমান দেওয়া দেবে, দুইটাই অ্যান্সার আছে, পি এর ভ্যালু 1 এবং 9 আছে। চলো এরপরে আমরা চলে যাব যেটা সেটা হচ্ছে 5-এর দাগ। 5-এর দাগ 4-এর দাগটা আমি মুছে দিলাম। চলো এবার চলবো 5-এর দাগ। দেখো 3টা পোর্শন তো আমাদেরকে মনে রাখতে হচ্ছেই। বীজদ্বয় আমাদের বাস্তব এবং অসমান হলে আমাদের যেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac 0 থেকে বড় হচ্ছে, আর বীজদ্বয় বাস্তব এবং সমান হলে হচ্ছে বি স্কোয়ার সমান 4ac বা বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, এবং অবাস্তব হলে যেটা বেরোচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু 0 থেকে কম মানে নেগেটিভ বেরোবে। এই 3টা পোর্শন তো আমাদেরকে মনে রাখতেই হচ্ছে। চলো 5-এর দাগটা এবার করি। 5 সেমি ব্যাসার্ধ দুটি সমান্তরাল জ্যা, তার দৈর্ঘ্য 6 সেমি 8 সেমি এবং জ্যা দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো যদি তারা একই পাশে থাকে, যদি তারা আলাদা পাশে থাকে। তো দুটা ছবি আমি দুদিকে আঁকবো, এদিকে একটা ছবি আঁকবো, তো এদিকে একটা ছবি আঁকবো। এদিকে যেটা রাখবো সেটা হচ্ছে প্রথমেরটা পোর্শনটা কি দিয়েছে, তারা যদি একই পাশে থাকে, তাহলে একই পাশে থাকলে কারণ একটা পোর্শন এখানে থাকবে, একটা পোর্শন এখানে থাকবে। আর দুটা যদি বিপরীত পাশে থাকে তখন তাদের মধ্যে দূরত্ব মনে করে একটা পোর্শন থাকবে এইখানে, একটা পোর্শন থাকবে একটু দূরে এখানে, এরকম ভাবে থাকবে। আচ্ছা প্রথমে একটা 6 সেমি আছে, তারপর একটা 8 সেমি আছে, ব্যাস। তার মানে আলটিমেট এটা 6 সেমি এটা 8 সেমি, এইরকম আমি ছবিগুলো দিয়ে দিলাম। তাহলে আলটিমেট এখানে ও দিয়ে দিচ্ছি, এখানে এ দিয়ে দিচ্ছি, এখানে বি দিয়ে দিচ্ছি, এখানে সি, এখানে ডি দিয়ে দিচ্ছি, এখানে এম দিয়ে দিচ্ছি এবং এখানে এন দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আমাদের যেটা দেওয়া আছে, আমাদের বৃত্তগুলোর ব্যাসার্ধ দেওয়া আছে, তার মানে আলটিমেট ওবি সমান ওডি সমান আমাদের দেওয়া আছে 5 সেমি। আর পুরো যে জ্যাটা কেন্দ্র থেকে আমাদের জ্যার উপর লম্ব অঙ্কন করলে জ্যাগুলো সমদ্বিখণ্ডিত হয়ে যায়, তার মানে আলটিমেট যেটা তোমার দরকার সেটা হচ্ছে একটা ভ্যালু 6 সেমি মানে সিডির ভ্যালু 6 মানে এনডির ভ্যালু বেরোবে 6/2 মানে আলটিমেট বেরোবে 3 সেমি, এবং এমবির যে ভ্যালু সেটা হচ্ছে 8 দিয়ে আছে মানে 8/2 মানে যেটা বেরোবে সেটা হচ্ছে 4 সেমি। আচ্ছা একটা জায়গা বুঝো তো, প্রথমে ওএমবির কথা ভাবো, আমাদের দরকার কার ভ্যালু দরকার, আমার এই ছবিটার ক্ষেত্রে আমার দরকার এমএন এর ভ্যালু। দেখো এমএন এর ভ্যালু কেন্দ্র আচ্ছা কার জ্যা দুটার মধ্যে দূরত্ব মানে এইটা আর এটার মধ্যে এই অ্যাঙ্গেলটা আমার দরকার, এটা তো দরকার। কত সুন্দর বেরিয়ে যাবে দেখো না, কত সুন্দর বেরিয়ে যাবে দেখো। একটা কাজ করি, প্রথমে আমরা ত্রিভুজ ও এম বি এর কথা ভাবি, ত্রিভুজ ও এম বি এর, ত্রিভুজ ও এম বি এর আলটিমেট ওবির ভ্যালু দিয়ে আছে, এমবির ভ্যালু দিয়ে আছে, এখান থেকে ও এম বার করি, তাহলে ও এম সমান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে রুট ওভার অফ যেটা আসবে সেটা হচ্ছে ব্যাসার্ধ স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তার মানে আলটিমেট 5 স্কোয়ার মাইনাস যেটা আসবে সেটা 5 স্কোয়ার মাইনাস এম বি স্কোয়ার। আচ্ছা এখানে এম ডি হবে না, এখানে এম ডি হবে, তাহলে আলটিমেট এখান থেকে কি হলো ও বি স্কোয়ার মাইনাস এম বি স্কোয়ার, তার মানে 5 স্কোয়ার মাইনাস যেটা আসবে সেটা 4 স্কোয়ার, আর 5 4 রইলে যেটা আসছে সেটা হচ্ছে 3 সেমি আছে, 3 4 5 এর মধ্যে রিলেশন আছে। এখান থেকে আমরা কার মান বার করলাম, ও এম এর মান বার করলাম। এবার আমরা বার করবো ও এন এর মান, তার মানে ও এন এর মান যদি বার করতে যায় তার মানে ত্রিভুজ ও এন ডি এর কথা ভাবতে হবে, ত্রিভুজ ও এন ডি এর, ত্রিভুজ ও এন ডি এর যদি তোমরা ও এনটা বার করো তার মানে আলটিমেট রুট ওভার অফ যেটা বেরোবে সেটা হচ্ছে ও ডি স্কোয়ার মাইনাস এন ডি স্কোয়ার, ও ডি স্কোয়ার মাইনাস এন ডি স্কোয়ার, তার মানে আলটিমেট যেটা বেরোবে সেটা হচ্ছে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, আর 5 3 রইলে অপোজিট হবে 3 4 5 এর মধ্যে রিলেশন 3 5 আছে, তার মানে আলটিমেট যেটা বেরোবে সেটা হচ্ছে 4 সেমি।
ভালো করে দেখো, ও এন বেরিয়ে গেল 4, ও এম বেরিয়ে গেল 3, আলটিমেট অতএব এম এন সমান তাহলে কত বেরাবে? এম এন সমান আমাদের বেরাবে যেটা ও এন মাইনাস ও এম, তার মানে আলটিমেট 4 মাইনাস 3 মানে যেটা বেরাবে সেটা হচ্ছে 1 সেমি বেরাবে। এম এন এর ভ্যালু যেটা বেরালো সেটা হচ্ছে কত বেরাবে? 1 সেমি। এবার এখানটায় চলে যাই, দেখো এটাও একই রকম ভাবে একটা দাগ দিই, মাঝখানটায় আমরা ও দিয়ে দিচ্ছি, এদিকে একটা ব্যাসার্ধ দিয়ে দিচ্ছি, এদিকে একটা ব্যাসার্ধ, একই রকমই নাম দিচ্ছি, এবি দিয়ে দিচ্ছি, সিডি দিয়ে দিচ্ছি, আর এটার ভ্যালু এম এন দিয়ে দিচ্ছি। এবং এর ক্ষেত্রেও আমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে এম এন এর ভ্যালু বার করতে হবে, যে দুটার মধ্যে দূরত্ব। কার কার মান দিয়ে আছে? ওবি সমান ওডি যেটা ব্যাসার্ধ, ওবি সমান ওডি যেটা দিয়ে আছে সেটা হচ্ছে 5 সেমি দিয়ে দিয়েছে। আরেকটা জিনিস দিয়ে আছে এম ডি, যেটা আমাদের বড় বৃত্ত, মানে বড়টা, তার মানে বড়টার দৈর্ঘ্য নিশ্চয়ই 8 ছিল, তার মানে এমডি সমান 8/2 সমান আমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে 4 সেমি। আর এন বি সমান আমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে 6/2 সমান 3 সেমি বেরোবে। আচ্ছা, তার মানে আলটিমেট এটা হয়ে গেল 5, এটা হয়ে গেল 5, এটা হয়ে গেল 4, আর এটা হয়ে গেল 3। তাহলে এখান থেকে ত্রিভুজ ও ডি এম এর কথা যদি ভাবি, ও ডি এম এর কথা যদি ভাবি, তাহলে ও এম সমান কত বেরোবে? রুট ওভার অফ যেটা বেরোবে 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, আর 5 4 হইলে যেটা হবে সেটা হচ্ছে 3 সেমি। আর ত্রিভুজ ও বি এন এর কথা যদি ভাবি, তো ত্রিভুজ ও বি এন এর কথা যদি ভাবি, তাহলে ও এন সমান বেরোবে রুট ওভার অফ যেটা 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, মানে যেটা বেরোবে সেটা হচ্ছে 4 সেমি। এবার বুঝো ভালো করে, এইখানে সাপেক্ষে যদি এম এন বার করতে যাই, এটা দুটা যোগ হবে, ও এম প্লাস ও এন হবে, মানে 3 + 4 সমান আমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে 7 সেমি। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? যদি জ্যা দুটো একই দিকে থাকে তখন তাদের মধ্যে জ্যা দুটার মধ্যে দূরত্ব 1 সেমি, এবং জ্যা দুটো যদি বিপরীত দিকে থাকে তখন ওই জ্যা দুটার মধ্যে যে দূরত্ব হবে সেটা হচ্ছে 7 সেমি। আশা করি বোঝাতে পেরেছি। এবার যেটা আছে সেটা হচ্ছে 6 কি বলছে? পি কিউ আর এস একটা বৃত্তস্থ চতুর্ভুজ পি কিউ এবং আর এস কে বর্ধিত করে টি বিন্দুতে মিলিত হয়েছে। আচ্ছা ঠিক আছে, পি কিউ আর এস একটা বর্ধিত করছি, সেটা হচ্ছে তোমার টি বিন্দুতে মিলিত হয়েছে। ব্যাস, কাকে কাকে বর্ধিত করেছে? পি কিউ আর এস, পি কিউ আর এস, এস আর যেটা মিলিত হয়েছে সেটা হচ্ছে টি বিন্দুতে। ঠিক আছে, এবার বলছে বৃত্তের কেন্দ্র ও, ঠিক আছে এখানে কেন্দ্র ও চলে যাচ্ছে। এবার বলছে পিও কিউ 110, ঠিক আছে পিও কিউ হচ্ছে আমাদের যেটা দিয়ে আছে সেটা হচ্ছে 110, পিও কিউ এই যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে 110। আর কার দিয়ে আছে? কিউ ও আর 60, কিউ ও আর যেটা আছে সেটা আছে এই পাশের অ্যাঙ্গেলটাকে বলে দিচ্ছে 60। ঠিক আছে, তাও হলো ঠিক। আর ও এস হচ্ছে 80, ঠিক আছে আর ও এস, আর ও এস হচ্ছে 80, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 80, এটা ও কেন্দ্রবিন্দু, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 80 বলেছে, তাও ঠিক আছে। এবার যেটা চেয়েছে সেটা হচ্ছে আর কিউ এস, আর কিউ বাবার এইদিকে চলে গেছে, দেখো এই আর কিউ এস এই জায়গাটা, আচ্ছা আর কিউ এস এই অ্যাঙ্গেলটা আমার চেয়েছে, আর কিউ এস। আচ্ছা, আর কি চেয়েছে? কিউ টি আর, কিউ টি আর এই অ্যাঙ্গেলটা চেয়েছে, তার মানে আলটিমেট আমার যেটা চেয়েছে সেটা হচ্ছে আর কিউ এস চেয়েছে, আর কিউ এস চেয়েছে, আর ওটা চেয়েছে। দেখো একদম ভালো করে বুঝে বুঝে আমরা করব, ভালো করে বুঝে বুঝে করবো, যেটা যেটা দেওয়া আছে আমরা লিখে দিই। আগে প্রথমে আমাদের দেওয়া ছিল কত? পিও কিউ যেটা দেওয়া ছিল সেটা 110 ডিগ্রি। আচ্ছা, এটা দেওয়া ছিল আর ও কিউ যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে কত দেওয়া ছিল? 60 ডিগ্রি ছিল, ঠিক আছে। আর একটা ছিল আর ও এস সমান দেওয়া ছিল 80 ডিগ্রি। আর যেটা বার করতে বলছে প্রথমে বলছে এস কিউ আর। আচ্ছা, এস কিউ আর একটা জায়গা লক্ষ্য করো, এস কিউ আর সমান একটু যদি বুঝো ভালো করে, এই যে এই বৃত্তচাপ এসআর বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ এসওআর এবং পরিধিস্থ কোণ এসকিউআর, তার মানে আলটিমেট যেটা বেরোবে এসকিউআর সমান কোণ আরওএস বা এসওআর বাই যেটা হবে সেটা হচ্ছে 2, তার মানে আলটিমেট 80/2 সমান যেটা বেরোবে সেটা হচ্ছে 40 ডিগ্রি। দেখো এটা কেন হলো, দেখো ভালো করে বুঝো। এই যে এই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ এটা, আর পরিধিস্থ কোণ দেখো এটা। তাহলে আমরা তো জানি যে বৃত্তস্থ চতুর্ভুজ বিপরীত কোণগুলো সম্পর্কের সাথে সাথে আমরা জানি কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের আমাদের দ্বিগুণ, সরি একই বৃত্তচাপের উপর অবস্থিত আমাদের কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, তার মানে এটা তো আমাদের কেন্দ্রস্থ কোণ আর এই অ্যাঙ্গেলটা তো আমাদের পরিধিস্থ কোণ, তার মানে আলটিমেট যেটা হলো সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। চলো এবার এই অ্যাঙ্গেলটা তোমাকে বার করতে হবে। এই অ্যাঙ্গেলটা বার করানোর জন্য তুমি একটা কাজ করতে পারো, এই গোটা ত্রিভুজটাকেও ধরতে পারো। আচ্ছা, গোটা ত্রিভুজটাকে ধরে করো বেশি সুবিধা হবে, গোটা ত্রিভুজটাকে ধরে করো বেশি সুবিধা হবে। আচ্ছা, একটা কাজ করো, আমার এই অ্যাঙ্গেলটা দরকার, তো এই যে এই অ্যাঙ্গেলটা দরকার, তো এই অ্যাঙ্গেলটার জন্য তুমি এই অ্যাঙ্গেলটা করে অর্ধেক করে দাও, আর এই অ্যাঙ্গেলটাকে জানার দরকার, এই অ্যাঙ্গেলটাকে করে অর্ধেক করে দাও। তার মানে আলটিমেট যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে পি ও আর এর ভ্যালু কত,
পি ও আর এর ভ্যালু কত বলো, 110 প্লাস 60 মানে যেটা হচ্ছে 170 ডিগ্রি। তাহলে দেখো ভালো করে, এই অ্যাঙ্গেলটা যদি 170 হয় তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ যদি এটা 170 হয় তার মানে এটা কোণ কত হবে, তাহলে কোণ পি এস আর তার মানে হবে 170/2, তার মানে যেটা হবে সেটা হচ্ছে 85 ডিগ্রি। তার মানে এপাশের যে অ্যাঙ্গেলটা সেটা যেটা হয়ে গেল সেটা হচ্ছে কত, 85 ডিগ্রি। আচ্ছা তাহলে এবার বলো তো এসও কিউ কত, এসও কিউ কত, এই পুরো অ্যাঙ্গেলটা কত, 80 একটা আর একটা 60, 8 6 14 মানে 140 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 140 হয় তার মানে এই অ্যাঙ্গেলটা কত, একদম সোজা ভাবে করাবো, এসপি কিউ কত, 140/2 মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে 70 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম 70, এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম, তাহলে ওইটা করো। তাহলে এই পাশটায় চলে যায়, ত্রিভুজ এসপিটি এর কোণ এসটিপি সমান পুরোটা তো আমাদের 180 মাইনাস আমাদের একটা বেরিয়েছে 85 একটা বেরিয়েছে 70, তার মানে একটা বেরিয়েছে 85 একটা বেরিয়েছে 70, তার মানে কত বেরোবে 180 মাইনাস 5 7 7 14 কে 15, আমাদের যে অ্যান্সারটা বেরোবে সেটা কত 25 ডিগ্রি বেরোবে। একদম ক্লিয়ার করে বুঝো কত সোজা ভাবে করলাম। দেখো প্রথমত এই কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, এটা 80 বলে এটা 40, অ্যান্সার কমপ্লিট। এবার দেখো এই পুরোটা 170 তার সাপেক্ষে এটা বার করে দিলাম, আর এই পুরোটা 140 তার সাপেক্ষে এটা বার করে দিলাম, দিয়ে গোটা ত্রিভুজটাকে ধরে করে দিলাম। এই প্রসেসটা মনে হচ্ছে সবচেয়ে সোজা প্রসেস তোমাদের লাগবে, ঠিক আছে। এবার স্যার অন্যভাবে করা যায় না, যাই করা, এটা এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা বার করবো, দিয়ে আবার এই বাহুটা সমানের জন্য এই অ্যাঙ্গেলটা বার করবো, আবার এই কোণটার জন্য আবার এই বাহু মানে এই কোণটা যা হবে এই কোণটা তাই হবে, দিয়ে আবার যোগ করবো, অনেক বড় বেরোবে। একই রকম ব্যাপার, আমরা কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ দিয়ে করে দিলাম। চলো পরের অঙ্কটায় যাই, তারপরেরটা কি বলেছে আমরা দেখবো। চলো 6টা মুছে দিলাম, একটু ভালো করে বুঝবে এই কোশ্চেনটা, ভালো একটা কোশ্চেন, মানে ভালো কোশ্চেন, মানে শুধুমাত্র কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ দিয়ে আমি করে দিলাম। চলো পরেরটা আমরা যাই, 7এরটা কি বলেছে, একটা সমকোণী ত্রিভুজের এবিসি 90 ডিগ্রি, ঠিক আছে মেনে নিলাম এবিসি 90 ডিগ্রি, তাহলে এখানে দিয়েছি এ, এখানে বি দিয়ে দিচ্ছি, এখানে সি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, ঠিক আছে। এবার কি বলেছে এবি 3 বিসি 4, এবি 3 বিসি 4, কারণ এসির ভ্যালু 5 হবে, কেউ আটকাতে পারবে না। বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব বিডি, ঠিক আছে এটার ভ্যালু হয়ে গেল বিডি। আচ্ছা তারপরে কি বলছে, এসি বাহুটা ডি বিন্দুতে মেরেছে, বিডির দৈর্ঘ্য কত, এই বাহুটার দৈর্ঘ্য কত, বিডির দৈর্ঘ্য কত আমাদের চেয়েছে, একটু ভালো করে বুঝে নেবে, ক্লিয়ার কাট একদম বুঝে দিচ্ছি। এখানে এবির যে ভ্যালু দেওয়া আছে, এবির ভ্যালু দেওয়া আছে 3 সেমি, বিসির যে ভ্যালু দেওয়া আছে, বিসির ভ্যালু দেওয়া আছে কত 4 সেমি, তার মানে এসির ভ্যালু যেটা হয়ে যাবে সেটা হচ্ছে আলটিমেট 5 সেমি। এটা তো সাদৃশ্যতা দিয়ে করা যায়, তার সাথে আরেকটা দিয়ে করা যায়, যেটা তোমরা দেখে অবাক, দেখো সাদৃশ্যতা দিয়ে তো তোমরা করবে, তার সাথে একটা কাজ করতে পারো, আমরা সাদৃশ্যতা দিয়েও বলবো। আপাতত একটা নর্মাল কাজ করি, ত্রিভুজ এবিসি এর যদি ক্ষেত্রফল বার করি, একদম ছোটবেলাকার নিয়ম, ত্রিভুজ এবিসি এর যদি ক্ষেত্রফল বার করি সেটা আমাদের কত বেরোবে, সেটা আমাদের বেরোবে হাফ ইন্টু 3 ইন্টু 4 বেরোবে। স্যার 2 দুগুণে 4 আপনি কেটে দিন, স্যার এখান থেকে চলে এলো 6 সেমি। এবং এখান থেকে যদি আমরা একটা কাজ করি, এটাকে ভূমি ধরে এটাকে যদি উচ্চতা ধরি বিডি সমান যদি আমরা 8 সেমি ধরে নিই, আর অতএব হাফ ইন্টু ভূমির ভ্যালু এসি কে ধরি, এসি ইন্টু উচ্চতাকে যদি বিডি ধরি, সেটা সমান তো আমাদের 6 আসার কথা, সেটা সমান তো 6 আসার কথা, তার মানে হাফ ইন্টু এসির ভ্যালু হচ্ছে 5, বিডির ভ্যালু আমরা 8 সমান 6, তাহলে 8 সমান আমাদের 6 দুগুণে 12/5 হয়ে যাবে। তাহলে আলটিমেট যেটা আসবে 12/5 মানে আলটিমেট 5 দুগুণে 10, 11 12 5 4 20, যেটা বেরাবে আমাদের এইচ এর ভ্যালু, কথার অর্থ হচ্ছে বিডির ভ্যালু হয়ে যাবে কত 2.4। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো। এটা অন্যরকম ভাবেও করা যায়, যেটা আছে এটা স্কয়ার সমান এদিকটা ইন্টু এদিকটা, এই আকারেও করা যায়, সাদৃশ্য দিয়েও করা যায়, কোনো রকম সমস্যা নেই। আপাতত এই জায়গার ক্ষেত্রে আমি এই প্রসেসটা আপাতত বলে রাখলাম, নেক্সট টাইম যখন এই অঙ্কটাই আমি পাবো তখন হয়তো আমি আবার সাদৃশ্য দিয়েও তোমাদের প্রমাণ করব। সাদৃশ্যতা দিয়ে স্যার কিভাবে করতে পারি, দেখো এটার ভ্যালু যখন 5 হয়ে যাচ্ছে না, তোমরা এইটার সাথে গোটাটা সাদৃশ্য করে দাও না, এটার সাথে তোমরা গোটাটা সাদৃশ্য করে দাও না, সেই সাপেক্ষে তোমরা এটার ভ্যালুটা পেয়ে যাবে। যদি বলো স্যার এখনই করে দেখান, তাহলে দেখো করাতে হবে, কি আছে এটার ভ্যালু কত আছে, এটার ভ্যালু দিয়ে আছে 5। তাহলে যদি আমরা এই ত্রিভুজটার সাথে গোটা ত্রিভুজটা সাদৃশ্য করব বলে ভাবি, মানে ত্রিভুজ এবিডি এর সাথে যদি বলি ও ত্রিভুজ, সদৃশ্য তো হবেই, আমি একবার দেখে দিচ্ছি, সদৃশ্য তো হবেই, তোমরা 48 নম্বর উপপাদ্য করেছো। তাহলে এবিডি এর সাথে যদি আমরা গোটা ত্রিভুজটার করি, তাহলে তার সাপেক্ষে আমরা যেটা নেবো সেটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে প্রথমে ফোকাস করি, তাহলে এটাকে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে ফোকাস করি, তার অপোজিট বাহু কি এবি, গোটাটা যদি 90 ডিগ্রিটাকে ফোকাস করে তার বিপরীত বাহু হচ্ছে এসি। এটা বুঝলাম। এবার দেখো
আর কিছু ভাবার দরকার নেই। এবার একই কোণটাকে আমরা ফোকাস করি। দেখো এই অ্যাঙ্গেলটাকে যদি একই কোণ ধরি তাহলে ছোট ত্রিভুজটার ক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা হচ্ছে বিডি হবে। বুঝতে পারছেন না? কারণ এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রে বিপরীত বাহু যেটা হবে সেটা বিডি হবে। বাই গোটা ত্রিভুজটার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে বিসি হবে। এখন আশা করি বুঝতে পারলাম আমরা কি কি করলাম। আমরা 90 ডিগ্রি প্রথমে দেখালাম, তাহলে এটাকে যদি ছোট ত্রিভুজটার এটাকে যদি 90 ধরি তার অপোজিট বাহুটা এবি। গোটা রাজ্যে 90 ডিগ্রি তার অপোজিট বাহু এসি। এসির ভ্যালু আমরা যেহেতু 5 আমরা বার করেছি, 3-4 এর মধ্যে রিলেশন যেটা 5 আছে। চলো এবার একই কোণ যদি ধরি, এই কোণটাকে ধরলে আমাদের যেটা আসবে বিডি এবং এই কোণটাকে ধরলে গোটাটা যেটা আসবে সেটা হচ্ছে বিসি। তাহলে এবির ভ্যালুটা কত আছে? এবির ভ্যালু আছে 3 আছে, এসির ভ্যালু আছে 5 আছে, বিডির ভ্যালু আমি জানিনি বিডি, আর বিসির ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে 4। চলো এইদিকে উঠে যাই যদি 4, তাহলে বিডি সমান দেখো আলটিমেট এই দেখো 4×3=12/5। সেই তোমাদেরকে আমি করিয়ে দিলাম, এটা হচ্ছে 2.4। এটা হচ্ছে তোমাদের ক্লাস 9 এর প্রসেস, এটা হচ্ছে ক্লাস 10 এর প্রসেস। থোড়ি না বলেছে যে এই প্রসেসে করো, যেটা মন যায় সেটা করবে, তোমাদের ব্যাপার, ঠিক আছে? তবে বুঝে করে, যে দুটো জায়গায় আমি বুঝালাম, দুটো কিন্তু আলাদা আলাদা থিওরির উপর হয়েছে। এটা সাদৃশ্যতা দিয়ে করালাম, এটা তোমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত দিয়ে করালাম, ঠিক আছে? আশা করি বুঝতে পারলাম, বুঝতে পারলে বা আমি বোঝাতে পারলাম তোমাদেরকে। চলো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে 8-এর দাগটা করবো। 7-এর দাগটা হয়ে গেল, এবার যেটা করবো সেটা হচ্ছে 8-এর দাগটা। চলো বন্ধুগণ, এবার যেটা করবো আমরা সেটা হচ্ছে 8-এর দাগটা। কি বলেছে দেখা যাক। sin স্কয়ার থিটা প্লাস sin 4 থিটা সমান 1 হল। এই অঙ্কটা না ভালো অঙ্ক। sin স্কয়ার থিটা প্লাস sin 4 থিটা সমান দেওয়া আছে 1। তাহলে একটা কাজ করি না, sin 4 থিটা সমান আমরা লিখে দিই 1 মাইনাস sin স্কয়ার থিটা। ব্যাস হয়ে গেছে, কাজ শেষ। তাহলে sin টু দি পাওয়ার 4 থিটা সমান যেটা বেরিয়েছে 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা। ব্যাস এবার আমাকে যেটা দেখাতে বলে কি বলে, cos থিটা প্লাস cos স্কয়ার থিটা, ঠিক আছে? cos থিটা প্লাস আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে cos স্কয়ার থিটা। একটা কাজ করি, cos থিটার জায়গায় আমাদের কি বেরাবে, তাহলে sin স্কয়ার থিটা সমান আমাদের বেরাবে এটা আমাদের cos থিটা। দেখো sin টু দি পাওয়ার 4 থিটা সমান যদি cos স্কয়ার থিটা হয় তাহলে cos থিটা সমান sin স্কয়ার থিটা। তাহলে cos থিটার ভ্যালু আমরা বসিয়ে দিই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, যার আমাদের মেন সূত্র আমাদের যেটা আছে সেটা হচ্ছে 1 আছে। এবার প্রশ্ন অন্যরকম ভাবেও করতে পারতো, কোনো রকম সমস্যা নেই। আমি এই প্রসেসটা দিয়ে একটু সোজা বলে বেশি মনে হলো। sin টু দি পাওয়ার 4 থিটা সমান এটাকে সেপাশে পাঠিয়ে দিলাম 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা। তাহলে sin টু দি পাওয়ার 4 থিটা সমান যদি cos স্কয়ার থিটা হয় তার মানে দেখো cos থিটা সমান কত, sin স্কয়ার থিটা। আর এই sin স্কয়ার থিটা cos থিটার জায়গায় sin স্কয়ার থিটা এখানে বসে পড়বে। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার ভ্যালু হয়ে গেল কত, 1 হয়ে গেল। চলো এবার চলে যাবো এখানেই 9-এর দাগটা চলে যাই। 9-এর দাগটা কি বলেছে, sin 25 দিয়েছে, তার সাথে যেটা দিয়েছে সেটা হচ্ছে sec 65 দিয়েছে, প্লাস প্লাস cos 25 দিয়েছে, তার সাথে cosec 65 দিয়েছে। আচ্ছা, প্লাস tan 25 দিয়েছে, tan 25 দিয়েছে, তার সাথেই যেটা দিয়েছে সেটা হচ্ছে tan 65 দিয়েছে। ব্যাস, এটা তো ডাইরেক্ট তোরা 1 বলে দিতে পারতি রে বাবু। তাহলে দেখো sin 25টা আমার থাক, sin 25টা থাক, এই যে sec পদ দেওয়া আছে না, এই সেকটাকে চেঞ্জ করি, sec অফ আমি যেটা করি সেটা হচ্ছে 90 মাইনাস 25 করি, প্লাস cos 25 আছে থাক, এই যে cosec 65 এটাকে করে দিচ্ছি 90 মাইনাস 25, প্লাস tan 25 আমাদের থাক, বাকি যে tan 65 আছে সেটা হচ্ছে আমরা করে দিচ্ছি 90 মাইনাস 25। চলো sin 25 আমাদের থাকলো, sec অফ 90 মাইনাস 25 মানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে cosec 25, cos 25 আমাদের থাকলো cosec অফ 90 মাইনাস থিটা যেটা হচ্ছে আমাদের যেটা আছে sec 25, প্লাস tan 25 আমার যেমন আছে থাক, সেটার জন্য আমাদের যেটা হয়ে যাবে সেটা হচ্ছে cot 25। চলো তো sin 25 cosec 25 মানে cosec 25 কে করছি 1/sin 25, প্লাস cos 25 আমাদের যা আছে থাক, sec 25 কে করছি 1/cos 25, প্লাস tan 25 আমাদের রয়ে গেল, আর cot 25 কে করছি 1/tan 25। এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, এটা 10-এর দাগ। কি বলেছে, একটা নীলের অর্ধগোলকের আয়তন দেওয়া আছে, গোলকটির ব্যাসের দৈর্ঘ্য, এর থেকে সোজা অঙ্ক দুনিয়ায় দুটো নাই। তাহলে ধরে নাও যে মনে করি অর্ধগোলকটির ব্যাসার্ধ, মনে করি অর্ধগোলকটির ব্যাসার্ধ যেটা হচ্ছে আর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সেমি। আচ্ছা অর্ধগোলক ছিল না, অর্ধগোলক, হ্যাঁ, তাহলে আয়তন কত, আয়তন যেটা হচ্ছে সেটা হচ্ছে 2/3 পাই আর কিউব, যেটা হয়ে যাবে সেটা হচ্ছে সেমি কিউব। তাহলে শর্তে যে জায়গাটা আসবে সেটা হচ্ছে 2/3 পাই আর কিউব সমান হচ্ছে আমাদের যেটা আছে সেটা হচ্ছে 144 পাই, পাই পাই ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আর কিউব সমান যেটা আছে 144 গুণিত 3 যেটা আছে সেটা হচ্ছে 2। চলো 2 দিয়ে কেটে দাও, 2 সাথে 14, 2 দুগুণে 4, 72। তাহলে আর কিউব সমান দেখো এটাকে যদি করি 27, যদি করি 27 3-এ সরি এটার থেকে 72 8 9 72 মানে 2 গুণিত 2 যদি বলি
8 9 এর জন্য আমি 3 গণিত 3, আর একটা আমাদের এখানে 3 ছিল তো 3, তাহলে r সমান যেটা বেরোবে সেটা হচ্ছে 2 গণিত 3 সমান r সমান যেটা বেরোবে সেটা হচ্ছে 6। দেখো একই রকম ভাবে করলে তো 3 গুণ 6 3 216 মানে 6 এর কিউব। ঠিক আছে, আমি ভেঙে দিলাম, r এর ভ্যালু 6, অতএব ব্যাস যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 2 গণিত 6 মানে যেটা বেরোবে সেটা হচ্ছে 12 সেমি হয়ে যাবে। অর্ধগোলকটার যেটা ব্যাস সেটা হচ্ছে 12 সেমি হয়ে যাবে। চলো পরেরটা আমরা চলে যাই, একই রকম ভাবে 11টা। তবে এই ম্যাথ গুলো না তোমাদের তুলনামূলক সজাই দিয়েছে, দুই একটা জায়গা আগেরটা একটু গোলমাল দিয়েছে, তো অসুবিধার কিছু নেই। চলো 11 দাগটা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফল সমান। একদম ডাইরেক্ট যদি করে দিই, আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফল সমান মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ, যেটা হচ্ছে পাই আর এল এর সাথে সমান। তোমরা লিখবে বাকিটা, যে ব্যাসার্ধ আর উচ্চতায় তির্যক উচ্চতা এল, ওটা তোমরা লিখবে। তাহলে পায়ে পায়ে ক্যান্সেল হবে, দেখো একটা আরে ক্যান্সেল হবে, তার মানে আর এইচ সমান যেটা হবে সেটা হচ্ছে 3l হবে। দেখো আমি একদম ডাইরেক্ট করে দিলাম, 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান আমাদের যেটা হবে সেটা হচ্ছে পাই আর এল। আয়তন পার্শ্বতলের সাথে সমান মানে আলটিমেট 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান যেটা বেরোবে সেটা হচ্ছে পাই আর এল। তাহলে পায়ে পায়ে ক্যান্সেল, আরে একটা ক্যান্সেল, তাহলে আর এইচ সমান যেটা হবে সেটা 3l স্কোয়ার করে দাও। তাহলে আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান যেটা বেরোবে সেটা হচ্ছে 9l স্কোয়ার, আর আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান 9l স্কোয়ারের ভ্যালু হচ্ছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এবার এটাকে নামিয়ে দিই, আলটিমেট আর 9টাকে যদি আমি নামিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে আলটিমেট যেটা আসবে সেটা হচ্ছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান যেটা আসবে সেটা হচ্ছে 1/9 আসবে। যদি বুঝো ভালো করে, দেখো ক্রস গুণ করে দরকার একবার দেখে নেবে। এই জায়গাটা প্রচুর ভুল হয় ছেলে মেয়েদের মধ্যে, প্রচুর ভুল হয়, দেখবি উল্টাপাল্টা হয়ে গেছে। তার আগে দরকার একটু ক্রস গুণ করে দেখে নেবে যে বেরোচ্ছে কিনা। চলো এবার যদি আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার করি, তার মানে 1/এইচ স্কোয়ার, আর এইচ স্কোয়ার বাই এটা যদি করি 1/আর স্কোয়ার সমান যেটা বেরোবে সেটা হচ্ছে 1/9 বেরোবে। তার মানে আলটিমেট 1/আর স্কোয়ার প্লাস 1/এইচ স্কোয়ারের ভ্যালু যেটা বেরোলো সেটা হচ্ছে 1/9 বেরোলো। এবার চলে যাই আমরা তারপরের অঙ্ক, যেটা হচ্ছে আমাদের আজকের শেষ অঙ্ক, যেটা হচ্ছে 12 দাগের অঙ্ক। চলো 12 দাগের ম্যাথটা, x প্লাস 1 x প্লাস 2 x মাইনাস 3 x প্লাস 4 x প্লাস 2 এদের সংখ্যাগুরু মান 15। দেখো যেগুলো দেওয়া আছে সেই জায়গার ক্ষেত্রে আমরা যদি একটু সংখ্যাগুরুকে দেখতে যাই, সবচেয়ে বেশি বার আছে কে বলতো, x প্লাস 2, x প্লাস 2 বেশি বার আছে। দেখো একবার দুবার আছে x প্লাস 2, তাহলে x প্লাস 2 সমান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 15, x এর ভ্যালু হচ্ছে 13। এই অঙ্কটা দেওয়া কি খুব জরুরি ছিল 2 নম্বরের জন্য? এই অঙ্কটা দেওয়া কি খুব জরুরি ছিল 2 নম্বরের জন্য? কোনো ইম্পর্টেন্টই নয় এই ম্যাথটা। দিয়েছে তুমি বলো যে তোমরা দেখে বুঝতে পারছো যে x প্লাস 2 বেশি বার আছে, তো সংখ্যাগুরু মানে x প্লাস 2 শর্তে সেটা সমান 15, x এর ভ্যালু হচ্ছে 13। এটা 2 নম্বরের জন্য দেওয়া, এদের দরকারই থাকে। চলো তবু আমাদের কমপ্লিট করলাম, আমাদের 4-এর দাগটা পুরোটা কমপ্লিট হয়ে গেল। এর পরের ভিডিওতে তোমরা পাবে 5-এর দাগ থেকে। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি ভালো করে। তোমরা বুঝতে তখনই পারবে যদি আমি ঠিকঠাক বোঝাতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর যদি বুঝতে পারো একটু কমেন্ট করে জানিও হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। চলো টাটা। আচ্ছা হ্যাঁ, আরেকটা জায়গা তোমাদেরকে বলতে ভুলে গেলাম ভিডিও শেষে, আমার ফোন নাম্বারটা হচ্ছে তোমরা লিখে রাখতে পারো 9832934218। নাহলে বলে স্যার বললো দিল না তো, ঠিক আছে এই এটা তো তোমরা মেসেজ করে রাখবে। তোমাদের একটা ক্লাস শুরু করব বলে ভাবছি, যদি আমাকে একটু মেসেজে নক করে রাখো যে স্যার মানে আমি পড়তে ইচ্ছুক, তাহলে হচ্ছে আমি যখন শুরু করবো অতি অবশ্যই তোমাদেরকে আবার জানিয়ে দেওয়া হবে কবে শুরু হবে না হবে। চলো এবার সকলকে টাটা।